বাবা মারা যাওয়ার 1 বছর পরে ভাইয়ার সংসারে থাকি আমি আর মা। বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরে বুঝতে পারি বাবা না থাকাটা কতটা কষ্ট। বাবা নামক বটগাছটা যেই মেয়ের মাথা থেকে সরে যায় সেই মেয়ের মতো অসহায় এই পৃথিবীতে আর কেউই হয় না। আমি ভাবির একটা লিপস্টিক ভেঙে ফেলেছি, এই জন্য ভাবি আমাকে নানান কথা শুনিয়েছে। আমি ভাবির ভয়ে তার সামনে যাচ্ছি না, না জানি ভাবি আমাকে কি না কি করে। সন্ধ্যাবেলা ভাইয়া যখন অফিস থেকে বাসায় ফিরলো তখন ভাবি আমার ভাইয়াকে বলল, আজকে যদি তোমার বোনের বিচার তুমি না করো তাহলে কিন্তু তোমার আজকে খবর আছে। তোমার বোনের যদি বিচার তুমি আজকে না করো তাহলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবে এখানে। ভাইয়া খুব ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাসায় ফিরেছে। ভাবির গোমরা মুখ দেখে ভাইয়ের মেজাজটা ধীরে ধীরে বাড়তে চলেছে। তারপর ভাইয়া চিৎকার করে আমাকে ডাকলো। তারপর আমি ভাইয়ার রুমে আসলাম। এরপর আমাকে গলা ফাটিয়ে জিজ্ঞাসা করলো, কি করেছিস তুই? আমি মাথা নিচু করে বললাম, ভাবির লিপস্টিকটা আমি একটু নিয়েছিলাম ভাইয়া, আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। তারপর ভাইয়া ভাবির উপরে অনেক বেশি রাগ করে ভাবির রাগটা আমার উপরে ঝাড়তে চেয়েছে। এরপর ভাইয়া আমার গালে জোরে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর বলে, সারাদিন অফিসে কত কষ্ট করি, সারাদিন কত কাজ করি, বসের কত কথা শুনতে হয়, এরপর বাসায় এসে তোদের এসব নাটক দেখতে আমার একদমই ভালো লাগে না। তারপর আমি আর কিছুই বললাম না, শুধু কাঁদতে লাগলাম। এরপর রুম থেকে বের হয়ে আসছি আর ওড়না দিয়ে নিজের চোখটা মুছে ফেলেছি। ভেবেছি কিছুই হয়নি, সবকিছুই ঠিকঠাক আছে। মা তখন তার রুমে বসে তবজি গুনছিল আর আমাকে বলল, তোকে ডেকেছিল কেন তোর ভাইয়া? চা নিতে? নবাবজাদি কি করে? আর অফিস থেকে আসার সময় দেখেছিস নবাবজাদির জন্য কি কি নিয়ে এসেছে? আমি তখন ভাবলাম যে ভাইয়ের ড্রাগন ফল নিয়ে এসেছিল আর খাটের উপরেই রাখা ছিল। আমি যদি এটা এখন মাকে বলতে যাই তাহলে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিবে, তাই আমি নিজেই চুপ হয়ে গেলাম। আমার বাম গালটা ঠিক গরম হয়ে আছে। আমি আর মাকে কিছু না বলে আমি মায়ের রুম থেকে বের হয়ে গেলাম। তারপর আমাকে অনেকবার ডেকেছিল, আমি আর কোনো কথাই শুনি নাই। সোজা আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে কাঁদতেছি আর বাবাকে অনেক বেশি মিস করতেছি। আর বাবাকে বলতেছি, বাবা তুমি না থাকাতে দেখো তোমার মেয়েটা কতটা অসহায়। আর অসহায় মানুষের সামনে সবাই তার আসল রূপটা দেখিয়ে দেয়। যদিও ভাবে লিপস্টিকটা আমি ভেঙে ফেলেছিলাম, কিন্তু আমি জোড়াও লাগিয়ে দিয়েছিলাম। যদিও গোল্ডেন রোজের ছিল অনেক দাম দিয়ে কিনেছিল ভাবি, 700 টাকা নিয়েছিল লিপস্টিকটার দাম। আমার দৌড় ওই 20 টাকা লিপলাইনার পর্যন্তই। এই দামি লিপস্টিকটা ভাঙার ফলে ভাবি আমাকে অনেক কথাই শুনিয়েছিল। আর শেষমেশ এই সামান্য একটা লিপস্টিকের জন্য ভাইয়ের মারও খেতে হলো আমাকে। আর রাতে যখন আমরা সবাই একসাথে খেতে বসেছি তখন সবাই খেয়াল করলো আমার বাম গালটা লাল হয়ে আছে। তখন মা অবাক হয়ে বলে, তোর গালে কি হয়েছে রে? ভাইয়া তখন আর চোখে আমার দিকে তাকায়। আমার রক্তাক্ত গালের দিকে তাকিয়ে ভাইয়ার বুকটা ধরপড় করতে লাগলো। ভাইয়া তখন অপরাধীর মতো মাথা নিচু করে থাকে, হয়তো ভাবতে থাকে আমি তখন কেন রাগটা কন্ট্রোল করতে পারলাম না। ফর্সা মুখটা কেমন মলিন হয়ে গেছে ভাইয়ার। আর এক পর্যায়ে ভাইয়ার গলায় খাবার আটকে যায় আর ভাবি একটা মুখ মোচড় দিয়ে তার খাবারে মনোযোগ দিয়ে ফেলে। আর আমার এই গালের রক্তাক্ত অবস্থা দেখে ভাইয়ের গলা থেকে আর খাবার নামছিল না। আমি তখন মাকে আস্তে জবাব দিলাম, হয়তো মশায় কামড় দিয়েছে মা, চুলকানোর ফলে এরকম দাগ হয়ে গেছে। মা তখন বলল, ডাকাত মশার উপর আল্লাহর লানত পড়ুক, মশাটার কামড়ের জায়গা পেল না খুঁজে। মশাকে মা তখন অনেক অভিশাপ দিতে লাগলো। মায়ের এই অভিশাপ দেওয়া দেখে ভাইয়া হঠাৎ করে চমকে গেল। ভাবি নিজের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। মাও খাবার শেষ করে তার রুমে চলে গেল। আমি এঁটো বাসনগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি পরিষ্কার করার জন্য, আর তরকারিগুলো জাল করে রাখতে হবে। ভাইয়া খাবার শেষে ভাইয়াও তার রুমে গিয়ে ভাবিকে বলল, কি হলো তুমি যে এসে শুয়ে পড়লে, আমার জন্য চা নিয়ে আসো, 1 কাপ চা খাবো আমি। ভাবি তখন ভাইয়াকে বলল, তোমার বোনকে গিয়ে বলো ও করে দিবে, আর আমার জন্য একটা লেবু চা দিতে বলো। তখন ভাইয়া বলল, ও তো সকালে আমাকে চা করে দিয়েছে, রাতের খাবারটা তো ওই বেড়ে দিল, এখন কতগুলো থালা বাসন ও ধুয়ে পরিষ্কার করে রাখবে, তরকারিগুলো তো গরম করবে, তুমি কি করবে? সারাদিন কি এমন কাজ করো তুমি? তখন ভাবি রেগে গিয়ে বিছানায় উঠে বসে বলল, সারাদিন কি করি মানে? সারাদিন রান্না বান্না, বাসার কত কাজ, মনে করো এগুলো তোমার মা বোন করে, আমি কিচ্ছু করি না? তারা তো শুধু পায়ের উপর পা রেখে বসে বসে খায়। ভাইয়ার আর ভাবির এসব চিৎকার করা কথাগুলো আমার আর মায়ের কানে, দুজনের কানে এসে পৌঁছায়। আমি তখন শুধু আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ ভাইয়া যেন আর একটা কথাও বলে না, কথা বাড়ালেই আরো বেশি বাড়বে। ভাবির এই চিৎকার করা কথাগুলো শুনে মা গেল ভাইয়ার রুমে। ভাইয়া কিছু বলার আগেই মা গিয়ে বলল, এই বাসায় কাজের লোকের কি দরকার আছে? আমরা মা মেয়ে তো আর পায়ের উপর পা রেখে বসে থাকি না। তাছাড়া আমার মেয়ে তো সব রান্না বান্না করে, আর যেদিনও রান্না না করে সেদিন তো কোটা বাছা যত কাজ, এঁটো বাসন ধোয়ার সব তো আমার মেয়েই করে দেয়। তাহলে তোমরাই তো ওকে কাজের লোক বানিয়ে রেখেছো। ভাবি তখন তার নিজের বিছানা থেকে উঠে এসে মায়ের সামনে বলল, আপনার ওই দামরি মেয়েকে আমি কেনই বা বসে বসে খাওয়াতে যাব? কি এমন ঠেকা পড়েছে আমার? এই কথাটা শুনে আমার বুকটা যেন কান্নায় ভেঙে পড়লো।
তখন আমি কোনো উপায় না পেয়ে শুধু আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি আমার বাবাকে নিয়ে যাওয়ার সময় আমাকে কেন রেখে গেলে এই পৃথিবীতে। এই কথা শুনে আমার মা চিৎকার দিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বোঝা বলছিস? আমার মেয়ে কি তোর বাবারটা খায় নাকি তোর বাবারটা পরে? ভাবি তখন বলল, আমার বাবারটা খেলে তো আমার গায়ে লাগতো না, কিন্তু আমার স্বামীরটা তো বসে বসে খায়। আপনার ওই দামড়ি মেয়েকে বসে বসে খাওয়াচ্ছেন, আবার বড় বড় কথাও বলছেন। নিজের ছেলের ঘাড়ে এসে চেপেছেন, নিজের দামড়ি মেয়েটাকে নিয়ে এসে চেপেছেন, নিজের ওই দামড়ি বুড়ি মেয়েটাকে বিয়ে দিতে পারেন না? সবার এরকম চিৎকার চেঁচামেচি শুনে আমি রান্নাঘর থেকে সমস্ত কাজ শেষ করে এসে মাকে বললাম, তোমরা এভাবে চিৎকার করছো কেন? আশেপাশে মানুষ শুনলে বা কি বলবে? মা তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও আমার চুলের মুঠি ধরে মারলো আর বলল, এই অভাগ, তুই কেন বেঁচে আসিস এই পৃথিবীতে? মরতে পারিস না তুই? নিজের চিন্তায় নিজেই বাঁচি না, আবার তোর চিন্তা করতে হয় আমাকে। আমি তখন আর কোনো কথাই বলতে পারছি না, শুধু চোখ বেয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। তারপর আমি আমার মায়ের হাত ধরে বললাম, ঠিক আছে, আমি না হয় মরে যাব, এবার তো তুমি তোমার রুমে চলো। মাকে বললাম, আর একটাও কথা বলবে না তুমি। আর ভাবিকে বললাম, ভাবি তুমি তোমার ঘরে যাও। তখন ভাবি বলল, তোকে কি আমি জিজ্ঞাসা করে যাব আমি ঘরে যাব না কোথায় যাব? আর আমার সংসার এটা, আমি যেখানে ইচ্ছে সেখানে থাকবো। তারপর আমি মায়ের হাত ধরে টেনে নিয়ে তার রুমে গিয়ে তারপর দরজা আটকিয়ে দিলাম। ভাইয়া তখন ভাবির পাশেই দাঁড়ানো ছিল। ভাবি যখন এই কথাগুলো বলছিল, ভাইয়া তখন একটা কথা ভাবিকে বলল না। পুরো বাড়িটা এখন নীরব, মনে হয় কিছুই হয়নি। আমি রুমের দরজা আটকে বসে হু হু করে কাঁদতে শুরু করে দিলাম। দিনের বেলা আমি সব কষ্ট ভুলে থাকতে পারলেও রাতের বেলা কেন জানি আমি কষ্টগুলো ভুলে থাকতে পারি না। কেন জানি বুকের ভিতরটা শুধু মোচড় দিয়ে ওঠে, আর শুধু এই ভাবনাটাই মাথায় ঘোরে, আজ যদি আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমার দিনগুলো হয়তো অন্যভাবে যেত। আমার দিনগুলো হয়তো এইভাবে কাটাতে হতো না। আমি ছিলাম আমার বাবার চোখের মণি, আর আজ আমি সবার চোখের বোঝা। চোখ ভরা পানি আর এসব ভাবনা ভাবতে ভাবতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি টেরে পাইনি। সকালবেলা যখন সূর্যের আলোটা আমার চোখে এসে পড়লো, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। তারপর তাড়াহুড়ো করে রান্নাঘরে গেলাম, কারণ সবার জন্য নাস্তা বানাতে হবে, তারপর ভার্সিটিতেও যেতে হবে। আর আজকে উঠতে একটু লেটই হয়ে গেল। গিয়ে দেখি ভাবি মুখ গম্ভীর করে রুটি বানাচ্ছে। তারপর আমি ভাবিকে বললাম, ভাবি দাও, আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি, তুমি ছেঁকে নাও। তখন ভাবি বলল, আমি যেহেতু এই বাড়িতে কাজের লোক হয়ে এসেছি, চাকরানি হয়ে এসেছি, সেহেতু আমি সব করতে পারবো, তোমাদের করতে হবে না। তোমরা তো সবার রাজা মহারাজা প্রজা, দাসী তো পেয়েছো একজন, যাও, এখন তোমাদের আর কোনো কাজ করতে হবে না, তুমি যাও এখান থেকে, আর একটা কথা বলবে না। তারপর আমি জোর করে ভাবির হাত থেকে বেলুনটা নিয়ে নিলাম। তারপর ভাবি আমি কিছু করতে যাবো, এই মুহূর্তে ভাবি আমার হাত থেকে বেলুনটা তার হাতে নিয়ে নিল। তোমার জন্য গতকাল রাতে তোমার ভাই আমাকে অনেক বকেছে, এক পর্যায়ে আমাকে মারতেও গিয়েছিল। ভাবির ভাইয়া নাকি একজন এসআই, তো ভাবির মাথায় আগুন ধরে গেছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে সবকিছু নাকি তার ভাইয়াকে জানিয়ে দেবে। তারপর আমি দৌড়ে গিয়ে মায়ের রুমে গিয়ে মাকে বললাম, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এখন থেকে আমার কলেজের হোস্টেলেই থাকবো, আর এটাই হবে সব থেকে দারুণ সমাধান, কারণ আমার জন্যই তো ভাবির যত সমস্যা। আমি তার চোখের সামনে থেকে চলে গেলে হয়তো ভাবিও শান্ত হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক থাকবে, এটাই সব থেকে ভালো হবে মা। ভাবি তখন মায়ের জন্য নাস্তা নিয়ে এসেছিল, তো এসে শুনতে পেলো আমার এই কথাগুলো, শুনেই বলল, আমার জামার টাকাগুলো নতুনভাবে ধান্দা করার উৎস খুঁজছো? হোস্টেলে থাকবে তুমি, কেন তুমি বিয়ে করতে পারো না? এত বড় দামড়ি মেয়ে হয়েছে, তুমি নাকি এখনো বিয়ে করবে না, লেখাপড়া করবে? জানো তোমার ভাইয়ের কাজ করতে কত কষ্ট হয়? আর অশান্তি কি আমি একাই করি, আর কি কেউ করে না? যতটুকু কামাই করে ততটুকুর অর্ধেকের বেশি খরচ হয়ে যায় আপনার ওষুধের জন্য আর আপনার মেয়ের পড়ার খরচের জন্য। কেন আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? এখন পর্যন্ত একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারতেছি না, শুধু এই মাথার উপরে বোঝাগুলো না নামার জন্য। ভাবির সব চিৎকার চেঁচামেচি শুনে ভাইয়া আসলো, এসে বলল, তুমি সবসময় কেন এমন করো আমার মা বোনের সাথে? তুমি বিয়ে হয়ে আসার পর কি এমন কাজ করো? সবই তো আমার বোনই করে, কিন্তু আর সহ্য করবো না। তুমি আমার মায়ের সাথে আমার বোনের সাথে যেরকম ব্যবহার করো না, পৃথিবীতে কোনো সন্তান কোনো ভাই এসব মেনে নিবে না। আর বাচ্চা কি করে বা হবে? তুমি যে পাপগুলো করো এগুলোর শাস্তি কি আল্লাহ তোমাকে দিবে? আর তুমি আমার বোনের সাথে এত রিস এত হিংসা করো কেন? এত খোঁটা দাও কেন ওরে? আমি তোমার স্বামী হওয়ার আগে আমি ওর ভাই ছিলাম, ছোটবেলা থেকে এত বড় করেছি, কখনো আমার বোনের চোখে পানি আনতে দেইনি। আর তুমি যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো তখন থেকে আমার বোনের চোখে থেকে পানি মুছছে না, পানি যেন সরছেই না। আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার মা বোনকে নিজের মতো করে দেখতে পারবে না, তাকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না, তুমি এখন যেতে পারো। ঠিক তখন ভাবি কান্না করে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এইবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আপনাদের কি মনে হয় এই সমস্যার সমাধান কি হতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।